ইনশাআল্লাহ আগামী 10 বছরের ভিতরে এনসিপি ক্ষমতায় যাবেই ইনশাআল্লাহ যাবে। দল বড় হবে, পার্টি বড় হবে, নেতৃত্ব বাড়বে এবং ইনশাআল্লাহ আগামী 10 বছরের ভিতরে এনসিপি ক্ষমতায় যাবেই ইনশাআল্লাহ যাবে। এবং সারা দেশে যেভাবে মানুষজন আমরা বিভিন্ন এলাকায় যাই, আমাদেরকে বলে তোমাদেরকে আশা করছিলাম শাপলাগুলিতে ভোট দিব, কিন্তু আসলে পারিনি। এই যে শাপলাগুলিতে ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে জন্মাইছে, এটা আমার মনে হয় যে 20 বছর 30 বছরে এমনকি 50 বছরও পূর্ণ রাজনৈতিক দলের ভোটে ওই মার্কায় ভোট দেওয়ার আন্তরিক আকাঙ্ক্ষা তাদের জন্মায় নাই। মাত্র 30টা আসলে ইলেকশন করে তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দলের শাপলাগুলি হয়ে গেছে। সেই জায়গা থেকে সামনের দিনে স্থানীয় সরকার ইলেকশনে আমরা অংশগ্রহণ করব। যতগুলো স্থানীয় সরকার ইলেকশন হবে আমরা চেষ্টা করব প্রত্যেকটা সেটা চেয়ারম্যানই হোক, মেয়র হোক, উপজেলা হোক, প্রত্যেকটা ইলেকশনে আমরা অংশগ্রহণ করতে চেষ্টা করব। আমরা প্রত্যেকটা জায়গায় প্রার্থী খুঁজতেছি। আমরা সবার জায়গায় যারা আমাদের জাতীয় নাগরিক পার্টি থেকে ইলেকশন করছে তাদের প্রত্যেককে আমরা প্রার্থী করে, এবং মানুষ জাতীয় নাগরিক পার্টিকে ভোট দিবে। কোনো ওয়ার্ডে মানুষ 500 জন ভোট দিক, তারপরে জাতীয় নাগরিক পার্টি যে 500 সাপোর্টার আছে আমরা তাদেরকে ভোটের সুযোগ করে দিবে ইনশাআল্লাহ। এবং এইভাবে জাতীয় নাগরিক পার্টি আগাবে। সারা দেশে জোয়ার হচ্ছে, প্রত্যেকটা উপজেলায় 200, 300, 400 করে প্রতি সপ্তাহে প্রতি মাসে জয়েন করা শুরু করছে। এবং এটা এনসিপি বসন্ত নামে পরিচিত হবে পুরো 2024 সালের এই সালটা ইনশাআল্লাহ। সর্বশেষ কথা অনেক গুছিয়ে আনলে একটা কথাই বলবো, যারা সরকারে গিয়ে ধরাকে সরা জ্ঞান করতেছেন না, যারা মনে করতেছেন বাংলাদেশে, আমার মনে হয় বিশ্বের এমন করে ইতিহাস নাই যারা গণভোট হওয়ার পরে 70% মানুষ গণভোটের পক্ষে ভোট দেওয়ার পরে সেই গণভোটের বিপরীতে দাঁড়িয়েছে, এই রেকর্ডটা, এই বাজার রেকর্ডটা বিএনপি সরকার গঠন করে তৈরি করে দিয়ে যাচ্ছে। গণভোটকে মর্যাদা দিচ্ছে না, এর চাইতে বড় বিশ্বাসঘাতকতা বাংলাদেশের মানুষের আর হতে পারে না। এবং গণভোটের সেই প্রশ্নগুলাকে আবার নিজেরাই এখন এসে প্রশ্ন করতেছে, অথচ এই গণভোটের প্রশ্নগুলাতেই এদেশের মানুষ হ্যাঁ ভোট দিয়েছে। মানুষ বুঝে দিয়েছে না বুঝে দিয়েছে আমি তো বলবো যে হচ্ছে আপনার বিএনপির 31 দফা কয়জন বলতে পারবে, তাহলে মানুষকে 31 দফা পড়ে ভোট দিয়েছে। মানুষ মনে করছে এই গণভোটের প্রশ্নগুলা তাদের জন্য তৈরি করা, তাদের পক্ষে তৈরি করা, মানুষ এটা ধারণ করে ভোট দিয়েছে। এই ভোটকে যারা অমান্য করে বিশ্বাসঘাতকতা করতেছে, তাদের বিপরীতে পুরো 70% মানুষ যারা এই গণভোটে হ্যাঁ দিয়েছে তারা সবাই এর বিরুদ্ধে দাঁড়াবে ইনশাআল্লাহ। শুধু সময়ের অপেক্ষা, নেতৃত্ব প্রয়োজন। প্রত্যেকটা তৃণমূল পর্যায়ে, প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে আমাদের নেতৃত্ব প্রয়োজন। অনেকে বলেন নেপালের গণঅভ্যুত্থানকারীরা ক্ষমতায় গিয়েছে, বাংলাদেশে কেন ব্যর্থ হয়েছে। আমি বলতে চাচ্ছি তাদেরকে উদ্দেশ্য করে, নেপালের গণঅভ্যুত্থানকারীরা ক্ষমতায় গিয়েছে, কিন্তু যারা সেখানে যাদের পতন হয়েছে তারা বিরোধী দলে আছে। আর বাংলাদেশে যারা গণঅভ্যুত্থান করেছে তারাই সরকারি দলে আছে, তারাই বিরোধী দলে আছে। এবং এই বাংলাদেশের মানুষ গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য 300 জন প্রতিনিধি নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে। যারা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়াবে তারা জনগণের সাথে প্রতারণা করবে, প্রবঞ্চনা করবে। এই ক্ষেত্রে আমাদেরকে কোশ্চেন করার কোনো জায়গা নেই। বাংলাদেশের তার চাইতে বড়ভাবে গণঅভ্যুত্থান সফল হয়েছে, কিন্তু ব্যর্থ করার জন্য একটা গোষ্ঠী যদি চেষ্টা করে যায় তাহলে তারা আবার নিজেরাই ব্যর্থ হয়ে যাবে। এটাই চরম বাস্তবতা। আমরা যে যারা এখন সরকারে আছেন বিএনপি, ওনারা নির্বাচন আগে তো বলেছেন যে ওনারা গণঅভ্যুত্থানের সকল আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে, গণভোট বাস্তবায়ন করবে, গণভোটে হ্যাঁ দেওয়ার পক্ষে কথা বলেছেন। এবং ওনারা এইসব কথা বলেছেন, মানুষকে গণঅভ্যুত্থানের পক্ষে আহ্বান করেছেন, গণ আকাঙ্ক্ষার পক্ষে আহ্বান করেছেন, বিদায় এদেশের মানুষ হয়তো ওনাদেরকে ভোট দিয়েছে। কিন্তু ওনারা বলেন যে আমরা চাপে পড়ে গণভোটের পক্ষে হ্যাঁ ভোট চেয়েছি। চাপটা তো জনগণের পক্ষ থেকেই ছিল। এখন ক্ষমতায় যাওয়ার পরে যদি সেই জনগণকে উপেক্ষা করেন, তাহলে হাসিনার পতন দেখেছেন, এরশাদের পতন দেখেছেন, শেখ মুজিবের আওয়ামী লীগের পতন দেখেছেন, ঠিক একই পতন আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনারা প্রবঞ্চনা করতে পারেন, প্রতারণা করতে পারেন, সাময়িকভাবে আপনারা বিজয়ী হয়েছেন বলে আপনারা মুখে আনন্দে ঢেকুর তুলতে পারেন, কিন্তু মনে রাখবেন আসলে আপনারা নিজেদের কবর নিজেরা খোঁড়া শুরু করেছেন। আপনারা ক্যাম্পাসে যেভাবে অস্ত্রের রাজনীতি শুরু করেছেন, যেভাবে বিভিন্ন জায়গায় বিরোধী মতকে স্তব্ধ করার চেষ্টা করছেন, যেভাবে সাইবার সিকিউরিটি অ্যাক্টে প্রয়োগ করে আপনাদের বিরুদ্ধে কোনো সমালোচনা করলে অ্যারেস্ট করা শুরু করছেন, মনে রাখবেন মাত্র 3-4 মাস যাচ্ছে, হানিমুন পিরিয়ড যাচ্ছে। এই হানিমুন পিরিয়ড শেষ হলে তারপরে বুঝতে পারবেন আসলে জনগণ যেভাবে 200-র উপরে আলটিমেট মেজরিটি দিয়ে আপনাদেরকে ক্ষমতায়
নিতে পারছে, ঠিক সেভাবে শুরুও ফেলতে পারবে বাংলাদেশের জনগণ। যেভাবে 2001 সালে ক্ষমতায় আসার পরে বিএনপি সরকারের সময় তাদের নেতাকর্মীরা এত উগ্র হয়ে গিয়েছিল, এত তারছাড়া হয়ে গিয়েছিল, এত বেশি কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল, পরবর্তীতে র্যাব গঠন করে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের নিজেদের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযান চালাতে হয়েছিল। ঠিক একইভাবে আবার 17 বছর 18 বছর পরে ক্ষমতায় এসে ঠিক একইভাবে যে পরিমাণে উগ্রতা প্রদর্শন করছে, যেভাবে এমপিদের গাড়ি বড় হামলা করতেছে, যেভাবে শিক্ষার্থীদের উপর হামলা করতেছে, বিরোধী মতের লোকজনের উপর হামলা করতেছে, যেভাবে অস্ত্রের রাজনীতি শুরু করছে, আমার মনে হয় বেগম জিয়ার মতো হয়তো একবার এসে তারেক রহমানও বাধ্য হবে সেই ধরনের আবার যৌথ বাহিনী গঠন করে দেশকে শান্ত রাখতে, তার দলকে বাঁচাইতে এদের বিরুদ্ধে অভিযান চালাইতে বাধ্য হবে। এটা চরম বাস্তবতা। আমরা অনেক জায়গায় অনেক হতাশার কথা শুনি, অনেকে অনেক কথা বলেন, কি করব, এরা এসে প্রতারণা করলো। আসলে এটা আমাদের সবচাইতে বড় শক্তি। যখন আমাদের পূর্ণ ইস্টাবলিশমেন্ট গুলো, আমরা এতদিন জানতাম আওয়ামী লীগ পূর্ণ ইস্টাবলিশমেন্ট তৈরি করেছে, সে নতুন প্রজন্মের ভাষা বুঝে না, আওয়ামী লীগ নতুন প্রজন্মের ভাষা বুঝে না, সুতরাং বিএনপি বলছে আমরা নতুন প্রজন্মের ভাষা বুঝি। মানুষ তার উপর ভরসা করে তাকে বলতেছে, এখন সে তার নিজেকে প্রমাণ করতেছে সেও এই প্রজন্মের ভাষা বুঝে না, সেও নতুন বাংলাদেশ চায় না। এতদিন আওয়ামী লীগকে আমরা ভারতের দালাল জানি, তারা ভারতীয় আধিপত্যবাদকে বিস্তার করার সুযোগ করে দিয়েছে, তারা হচ্ছে আমাদের যেই পশ্চিমা আধিপত্যবাদকে বিস্তার করার সুযোগ করে দিয়েছে, আমরা তাদেরকে পতন ঘটিয়েছি। বিএনপি বলছে আমরা সবার আগে বাংলাদেশ, আমরা এই আধিপত্যবাদের পক্ষে নাই, আমরা এটার বিরুদ্ধে দাঁড়াবো, বাংলাদেশী জন্য পররাষ্ট্রনীতি তৈরি করবো। কিন্তু ক্ষমতায় আসার পর দেখতেছি ঠিক একইভাবে তারা আওয়ামী লীগের মতো আধিপত্যবাদকে জায়গা করে দিচ্ছে। ইরানের উপর হামলা হয়েছে, সেটা প্রতিবাদ করার সাহস করতেছে না, এবং মার্কিন যুক্তরাষ্ট্র অখুশি হবে এই কারণে ইরানের সাথে সমঝোতা করে তেল বাংলাদেশে আনতেছে না, যাতে করে বাংলাদেশের তেলের সংকট যায়। এই ক্ষেত্রে দেশকে প্রাধান্য দেওয়ার আগে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রাধান্য দেওয়া শুরু করেছে। এই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যখন দেখি আওয়ামী লীগ যেই পথে চলেছে তারাও একই পথে চলতেছে, তাহলে এই প্রজন্ম বা এই জনগোষ্ঠী, আমি এই প্রজন্ম বলতে শুধুমাত্র আমাদের জেনজি প্রজন্মকে বুঝাচ্ছি না, আমি এই প্রজন্ম বলতে যতজন জীবিত আছে, বুড়ো মধ্যবয়স্ক সকলকে বুঝাচ্ছি, এরা প্রত্যেকে কিন্তু এই প্রজন্মের অংশ, এবং এরা প্রত্যেকে কিন্তু 24-এর প্রজন্ম। যারা এই 24-কে প্রত্যক্ষ করছে, সেটা আমাদের বাবা হতে পারে, দাদা হতে পারে, আমাদের ভাই হতে পারে, আমাদের জুনিয়র হতে পারে, সকলে আমাদের এই 24-এর প্রজন্ম। এই 24-এর প্রজন্ম কিন্তু চাক্ষুষ প্রত্যক্ষ করছে সবার আগের বাংলাদেশের জায়গায় সবার আগে এসালন শুরু হয়ে গিয়েছে। সুতরাং এই দেশের মানুষ তাদেরকে সেইভাবে প্রতিহত করবে ইনশাআল্লাহ।